কোন প্রোগ্রাম ছিল এটা বুঝতে পেরেছো? জি স্যার। এটা ওই যে ১ থেকে শুরু করে ৫ পর্যন্ত প্রিন্ট করে দেখাইছিলাম। কিন্তু পরে আবার পড়াইছিলাম n পর্যন্ত সংখ্যা যদি প্রিন্ট করতে চাই। তো তার কোডটা ডেফিনিটলি এরকম ছিল। আচ্ছা। এটা আমরা ফর লুপ দিয়ে দেখিয়েছি। আসলে তোমাদের টেস্ট পেপার গুলোতে যে সমস্যাগুলো হয় যে তোমরা যারা একটু কোয়েশ্চেন গুলো দেখো টেস্ট পেপারে দেখবা যে উপরে দেওয়া আছে একটা উদ্দীপক, ওইখানে ফর লুপ দিয়ে প্রোগ্রাম করা আছে ধরো। এখন নিচে বলছে কি যে উদ্দীপকের প্রোগ্রাম অনুসারে ফ্লো চার্টটা অঙ্কন করো বা অ্যালগরিদমটা লিখো। তো এখন তোমরাই বলো যে ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের ভিতর ডু হোয়াইল লুপটা তো ডিফারেন্ট, তাই না? সেখানে কন্ডিশনটা লাস্টে চেক হয়। তো ডু হোয়াইল লুপের যেটা ফ্লো চার্ট হবে, ফর আর হোয়াইল এর ক্ষেত্রে কি সেম হবে? এইটা আমার প্রশ্ন তোমাদের কাছে। সেম হবে কিনা? ডু হোয়াইল এর ক্ষেত্রে কন্ডিশন লাস্টে চেক হয় এটা তোমরা জানো। আর ফর আর হোয়াইল এর ক্ষেত্রে প্রথমেই চেক হয় তারপর লুপ অফ দ্য বডির মধ্যে ঢুকে। তাহলে ২ টার এই ডু হোয়াইল এর ক্ষেত্রে যে অ্যালগরিদম ফ্লো চার্টটা হওয়া উচিত সেটা কি ফর আর হোয়াইল এর ক্ষেত্রে সেম হবে নাকি ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে মানে চেকিংটা ফ্লোচার্টটা তাহলে নিচে থাকবে। অবশ্যই ডিফারেন্ট হবে। কিন্তু টেস্ট পেপার গুলোতে দেখবা বা অনেক বইগুলোতে বলা আছে যে আসলে এইটার ফ্লোচার্ট এইটা, এই প্রোগ্রামের অ্যালগরিদম এইটা। কোন জায়গায় কি দেখেছো যে লুপ উল্লেখ করে ধরে, ধরে বইতে সলিউশন দেওয়া আছে? দেওয়া কিন্তু নেই। এইখানেই কিন্তু স্টুডেন্টদের প্যাচ লাগে। তারা পরীক্ষায় দেখে যে একটা প্রোগ্রাম উপরে দেওয়া আছে ডু হোয়াইল দিয়ে। সে ওইটার যা অ্যালগরিদম ফ্লোচার্ট জানে ওইটাই লিখে দিয়ে চলে আসে। অ্যান্ড সে যদি ফর হোয়াইল এরটা মুখস্থ করে যায় তাহলে তো ডু হোয়াইল এর ক্ষেত্রে দিলে ভুল হয়ে যাবে। কারণ কন্ডিশন লাস্টে চেক হয়। এইজন্য আমি চেষ্টা করেছি আমরা যে প্রোগ্রামগুলো পড়েছি এ পর্যন্ত সবগুলোর ডিফারেন্ট একটা সলিউশন দেওয়ার জন্য। মানে প্রত্যেকটা লুপ ধরে, ধরে আমি আলাদা অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো তোমাদের জন্য তৈরি করেছি। এটা আমি আজকে দিয়ে দিব। যেটা আমার গতদিন সর্বনাশ হয়েছিল। লাস্টে ফাইলটা রিট্রিভ করতে পারি নাই। আবার ৩ ঘন্টা ধরে আমার কাজটা করতে হয়েছে। তো চলো আমরা এটার অ্যালগরিদমটা আগে দেখি। স্টেপ 1 এ হচ্ছে স্টার্ট। স্টেপ 2 তে ডাটা ইনপুট নিয়েছি কি n এর মান। এইজন্য ইনপুট n। স্টেপ 3 তে কি করব? ইনিশিয়ালাইজেশন। শুরুর ভ্যালুটা কত আছে? 1 দিলাম। এরপরে স্টেপ 4 এ যে কাজটা হচ্ছে খেয়াল করে দেখো, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আমরা কি বলেছিলাম? এটা প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট করলো দেখো এটা যখন ট্রু তখন ইয়েস প্রিন্ট I অ্যান্ড গো টু স্টেপ 5। তাহলে স্টেপ 5 এ কি আছে? I এর মান বাড়বে না? আমরা এখানে দেখেছিলাম লুপ আকারে যখন দেখেছিলাম তোমরা একটু মনে করো, এটা এখান থেকে এখানে এসেছিল প্রিন্ট করে এখানে মান বাড়াচ্ছিল দেন কন্ডিশন চেক। এইভাবে ঘুরতেছিল কিনা? এভাবে ঘুরছিল। জি স্যার। তাহলে এইখানে দেখো কি বলছে যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রথমে বলছে প্রিন্ট I, তার মানে এই যে I এর মান প্রিন্ট করলাম। এরপরে কি বলছে গো টু স্টেপ 5। স্টেপ 5 এ কি আছে? মানে এটার পরে তো ইমপ্লিমেন্টেশন হবে। ইমপ্লিমেন্টেশন দিয়েছি স্টেপ 5 এ। আচ্ছা এটার মান বাড়াবে। এরপরে কন্ডিশনটা কি হবে? এরপরে হচ্ছে রিপিট স্টেপ 4 মানে হচ্ছে স্টেপ 4 এ কি ছিল? এই যে কন্ডিশন আবার এভাবে চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে I এর ভ্যালু প্রিন্ট করবে আর স্টেপ 5 এ এসে I এর মান বাড়াবে। কিন্তু যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যায় তখন প্রোগ্রাম থেকে বের হয়ে যায়। তো যার কারণে আমি লাস্টের স্টেপে দেখো লিখেছি এন্ড। দেখো তো বুঝতে পারো কিনা? মেবি বুঝার কথা। একটু লজিক্যালি চিন্তা করো। প্রথমত I এর ভ্যালু 1 দিলাম। এখানে এসে কন্ডিশন চেক করলাম। এই যে এখানে কন্ডিশন চেক। এই কন্ডিশন চেক হওয়ার পর কোথায় এসেছিল? প্রিন্ট I। এই যে প্রিন্ট I। দেন কি করছিল? এইটা এখানে যে মান বাড়িয়েছিল। তো এইজন্য আমরা বলেছি যে go to step 5 মানে এই যে I এর মানটা বাড়ালো। এরপর কি করছে? এই ঘটনা তো ঘটতেই থাকবে যতক্ষণ ট্রু হবে। এটাই তো লুপ। তখন আমরা রিপিট করতেছি এই কন্ডিশনটা দেন আবার এখানে আসতেছি। তো কন্ডিশন কোথায় আছে? স্টেপ 4 এ। এইজন্য বলেছে রিপিট স্টেপ 4। স্টেপ 4 রিপিট করব। যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, এই কন্ডিশনটা ফলস হয় তখন কি আর লুপ অফ দ্য বডির মধ্যে ঢুকবে এখানে? ডেফিনিটলি ঢুকবে না। তো যখন ঢুকবে না তখন কি বলছে? গো টু স্টেপ 6 মানে প্রোগ্রামটা এন্ড হয়ে বের হয়ে যাবে। একটা বুঝলেই সবই কিন্তু বুঝতে পারবা। এটা বুঝেছো সবাই? অ্যালগরিদমটা? জি স্যার।
আচ্ছা, তাহলে এটার আমরা ফ্লোচার্টটা দেখি। আসলে এই প্রোগ্রামগুলো ডিরেক্টলি লুপ অনুসারে বইতে ফ্লোচার্ট গুলো দেওয়া থাকে না অ্যালগরিদম। তো আমারও যদি ভুল থাকে, তোমরাও তো এখন প্রোগ্রাম মোটামুটি বুঝো, তাহলে আমাকে জানায় যে স্যার এই জায়গায় আমার কনফিউশন আছে। আমি দুনিয়ার সব জানি ব্যাপারটা এমন না। তাহলে স্টার্ট করলাম, এরপরে ইনপুট এন, এরপরে আমরা কি করেছিলাম? এরপরে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন এর জন্য কোন স্যাম্পল ইউস করতে হয়? আই। ইনিশিয়াল আয়তক্ষেত্রটা জি স্যার। আমরা জানি হচ্ছে ধ্রুবক, দ্যাট মিনস কনস্ট্যান্ট, তারপরে ইনিশিয়ালাইজেশন, প্রোগ্রামের ফর্মুলা, প্রোগ্রামের মেইন লজিক সবকিছুর জন্য আয়তক্ষেত্র ইউজ করতে হয়। তার মানে আয়তক্ষেত্রের মধ্যে দিলাম। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। এরপরে কন্ডিশন পেয়েছি। কন্ডিশন পেলে কোন সিম্বল ইউজ করতে হয়? ডায়মন্ড সিম্বল। ডায়মন্ড সিম্বল, রাইট। তাহলে এখানে কন্ডিশনটা দিলাম। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি করবে? প্রিন্ট আই। তাহলে প্রিন্ট মানে আউটপুট প্রদর্শন করা। প্রদর্শন করার জন্য আউটপুট কোন সিম্বল ইউজ হবে? সামান্তরিক। সামান্তরিক, রাইট। ইনপুট আর আউটপুটের সিম্বল একই। আচ্ছা, প্রিন্ট করলো আই এর মান। তারপর কি করবে? আই এর মান বাড়াবে না? আই এর মান বাড়াবে। তাহলে i ইকুয়াল টু i প্লাস 1 এই জিনিসটা কি? একটা লজিক। তো এটার জন্য তাহলে আবার কোন সিম্বল ইউজ করব? আয়ত। আয়তক্ষেত্র, রাইট। এখানে i ইকুয়াল টু i প্লাস 1। এরপরে বলো তো, এটা কি একটা লুপ না? i ইকুয়াল টু i প্লাস 1, এখন এটা আবার এখানে কন্ডিশন চেক করবে। এই জিনিসটাকে এইভাবে দিতে হয় লুপের ক্ষেত্রে। এটার মানে কি? এইটাই হচ্ছে লুপ মিন করে। ফ্লোচার্টে এই জিনিসটা লুপ মিন করে। তার মানে এখানে আসতেছে এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হচ্ছে এইভাবে ঘুরতে থাকবে। যখন নো হয়ে যাবে তখন এখান থেকে প্রোগ্রাম বের হয়ে যাবে। নো মানে তাহলে আমরা বলে দিতে পারি প্রোগ্রাম এন্ড। বুঝতে পেরেছো সবাই? একটু ভালো করে দেখো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তবে আমাদের কলেজে এই কোশ্চেনটা একবার কিভাবে এসেছিল আমি একটু দেখাই। এইগুলোতে কমা দিয়েছিল। ১, ২, ৩, ৪, ৫। তাহলে প্রোগ্রামে কোথায় চেঞ্জ হবে বলো তো? অ্যালগরিদম ফ্লোচার্টে চেঞ্জ হবে না। প্রোগ্রামে একটা জায়গায় শুধু চেঞ্জ করতে হবে। চেঞ্জ ঠিক না, এড করতে হবে। কি? আমি কিন্তু দেখাইছিলাম একদিন। তাহলে এই যে %d আছে না? এর পরে কমা দিতে হবে। বুঝতে পেরেছো না পারো নাই? তাহলে প্রত্যেকটা আউটপুটের পরপর কি আসবে? একটা কমা আসবে। বুঝতে পেরেছো? এখানে একটা জি কমা। স্যার। যদিও এটা মাইনর ভুল, কিন্তু তুমি জেনে থাকলে এই ভুলটা কেন করবা পরীক্ষার সময়? অবশ্যই এইখানে কমা থাকলে % এর এইখানে কমা চিহ্নটা দিতে হবে। তাহলে আউটপুটে কমা সহ আসবে। এটা আমি তোমাদের দেখাইছিলাম কিন্তু। আচ্ছা। তাহলে আশা করা যায় এই ফর লুপ এটা নিয়ে কোনো প্রবলেম নাই, তাই তো? আচ্ছা, এখন বলো, যদি আমরা হোয়াইল লুপে যাই এই সেম প্রোগ্রাম, তাহলে হোয়াইল লুপের ক্ষেত্রেও তো কন্ডিশন আগেই চেক হয় ফর লুপের মতো। তাহলে এখানে অ্যালগরিদম ফ্লোচার্টে কি কোনো ডিফারেন্স আসবে? ২ টাই তো এন্ট্রি কল্টন লুপ ছিল। লুপ অফ দ্য বডির মধ্যে ঢোকার আগেই কি করত? আগে কন্ডিশনটা চেক করত। ইনক্রিমেন্টেশন বা ডিক্রিমেন্টেশন ২ টা লুপের ক্ষেত্রেই সবার শেষে ঘটতো। ফর আর হোয়াইল লুপের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি অ্যালগরিদম ডিফারেন্ট হওয়ার কথা বা ফ্লোচার্ট ডিফারেন্ট হওয়ার কথা নাকি একই হবে? একই হবে, কারণ এখানেও তো কন্ডিশন লাস্টেই। মানে কন্ডিশন বলছি, ইমপ্লিমেন্টেশন লাস্টে আর ইনিশিয়ালাইজেশন আগে, তারপরে কন্ডিশন চেক। তার মানে এইখানেও আগের মতোই অ্যালগরিদম আর ফ্লোচার্টটা হবে। তোমরা খেয়াল করে দেখো এটার সাথে মিলে কিনা। এই যে i ইকুয়াল টু 1 এরপর কন্ডিশন চেক। আচ্ছা, কন্ডিশন চেকের পর কি করবে? প্রিন্ট করবে। তারপর কি করবে? ইমপ্লিমেন্টেশন করবে। এখানেও তো সেম কাজটাই করতেছে। তাহলে ফর লুপ আর হোয়াইল লুপের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আসবে না। কারণ দুটাই হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যে পড়ে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা। কারো কোনো সমস্যা হলে বলো। তাহলে এইটা গেল আমাদের হচ্ছে নরমাল একটা প্রোগ্রাম যেটা আমরা ১ম দিন পড়িয়ে লুপ বিষয়টাকে ব্যাখ্যা করেছিলাম। তো এইটা যদি বুঝো, এইটার থেকে আমরা যে পরে সামেশন এর প্রোগ্রাম গুলো করেছি, একটা প্রোগ্রাম দিয়ে মনে হয় প্রায় ১৫-২০ টা প্রোগ্রাম করেছি চেঞ্জ করে।
তাহলে পরেরটার অ্যালগরিদম ফ্লোচার্ট বা কোড একটা জানলেই তো সব হয়ে যায়, তাই না? আমরা কি শুধু ইনিশিয়ালাইজেশন, তারপরে ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে কন্ডিশন, এই ৩ টা জায়গায় তো চেঞ্জ করে বিভিন্ন প্রোগ্রাম সলভ করেছিলাম, তাই কি না? তাহলে ওগুলোর জন্য যদি একটা সলভ করাই যেকোনো অ্যালগরিদম ফ্লোচার্ট, তাহলে সবগুলো পারা যাবে না? আচ্ছা, ডু হোয়াইল লুপটা একটু ব্যাখ্যা করে নিই আগে। এইখানেই তো ঝামেলাটা বাধে স্টুডেন্টদের। তো চলো আমরা এখানে দেখি অ্যালগরিদমে এখানে ডিফারেন্সটা কোথায় আসছে। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। দেখো, প্রোগ্রামে ইনিশিয়ালাইজেশন এই পর্যন্ত তো ঠিকঠাক আছে। এরপরে প্রথমেই কি কন্ডিশন চেক নাকি প্রথমেই আউটপুট প্রিন্ট হবে? কন্ডিশন চেকের আউটপুট আগেই প্রিন্ট হবে। একবার আউটপুট প্রিন্ট হবে। এইজন্য দেখো এখানে প্রথমে এইটা। এরপরে ইমপ্লিমেন্টেশন হবে। এখনো কিন্তু কন্ডিশন চেক হবে না। আগে ইমপ্লিমেন্ট করবে। এই যে ৫ নাম্বারে ইমপ্লিমেন্ট করলাম। এবার এই স্টেপে যেয়ে তোমার কন্ডিশন পাচ্ছে। তখন দেখো এইখানে কন্ডিশন চেক করতেছে। যদি ইয়েস হয় তাহলে কি করবে? এই 4 আর 5 দুটাই স্টেপই তো রিপিট করতে হবে, তাই কিনা? ধরো এই কন্ডিশনটা ট্রু হলো, তাহলে এটা ১ম এ কোথায় যাবে? এখানে যাবে। তাহলে i এর মান প্রিন্ট করবে। দেন আবার কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এখানে কন্ডিশন ট্রু হলে i এর ভ্যালু আউটপুট দিবে, তারপর আবার এটাকে বাড়াবে। তাহলে আমি যখন এখানে বলব রিপিট স্টেপ 4, তাহলে কি হলো নাকি ভুল হয়ে গেল? আমার এখানে তো দুটাই রিপিট হবে। আউটপুট প্রিন্ট এটাও রিপিট হবে, এটাও রিপিট হবে। কখন? যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকবে। দেখো বুঝতে পারো কিনা? ম্যাচ লেগে যাবে তাছাড়া কিন্তু পরে। এই যে এখানে কন্ডিশন সত্য, আমি কি বলেছি? রিপিট স্টেপ 4 অ্যান্ড 5। স্টেপ 4, 5 কেন বললাম? কারণ আউটপুট প্রিন্টের পর এটার মান তো আবার ১ বাড়াতে হবে। এইজন্য বলছি। কিন্তু যখন দেখব যে আমার কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তখনই তো প্রোগ্রাম থেকে বের হয়ে চলে যাবে। তখন এখানে বলা আছে এন্ড। এটা যদি ক্লিয়ার হও তাহলে আমি এখন ফ্লো চার্টটা দেখাবো। জি স্যার, ক্লিয়ার। ওকে। সবাই বুঝতেছো তো? বাকি যারা কথা বলতেছো না, আমি ধরে নিচ্ছি যে তাহলে জি বুঝতেছো। স্যার। হ্যাঁ, বলো। স্যার বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে ফ্লো চার্ট। ১ম এ হচ্ছে স্টার্ট, তারপরে ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক, দেন লজিকের জন্য i = 1। এরপরে কি ছিল? এবার কি কন্ডিশন আগে আছে? না ১ম এই আউটপুট প্রিন্ট করবে? প্রিন্ট হবে, আউটপুট হবে। তাহলে ১ম এই যদি আউটপুট প্রিন্ট করে তাহলে কোন সিম্বল আসবে আবার? সামান্তরিক। সামান্তরিক। সামান্তরিক, রাইট। প্রিন্ট i। এরপরে কি করবে? কন্ডিশন না, ইনক্রিমেন্ট। i এর মান ১ বাড়াবে। তার মানে আবার এইটা i = i+1 হবে। এরপরে কি পাবে বলো? ২ টা স্টেপ শেষ। খেয়াল করো। এটা পেয়ে গেছে, এটা পেয়ে গেছে। এইবার কি বাকি আছে? এই যে। কন্ডিশন। তাহলে কন্ডিশন। কন্ডিশনের জন্য এবার কোনটা আসবে? ডায়মন্ড। ডায়মন্ড। এইবার ডায়মন্ড সিম্বল আসবে। এই তো বুঝতে পেরেছো। তাহলে এই কন্ডিশন ট্রু হলে কোথায় যাবে সে? এই যে প্রিন্টের এখানে যাবে। আচ্ছা। তাহলে আমরা এইখানে একটা লুপ সিম্বল দিব। এটা যদি ইয়েস হয় তাহলে এই যে এখানে যাবে। এখানে যেয়ে কি করবে? আবার এইভাবে ঘুরবে। এই যে এটা এখানে গেল। দেন আবার এটা এখানে আসবে। দেন আবার ঘুরবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে। আচ্ছা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি নো হয় তখন কি হবে? নো যদি হয় এন্ড হয়ে যাবে। ক্লিয়ার? প্যাচ লাগবে আর? ইয়েস স্যার। তাহলে স্যার ডু হোয়াইল এটা তো বলো, স্টেপ 4 এন্ড স্টেপ 5 এ যাওয়ার জন্য, তো এটা স্টেপ 4 এ নির্দেশ করতেছে। স্টেপ 5 হ্যাঁ, কিভাবে এখন আমি বুঝবো? এটা বুঝাচ্ছি দেখো। তুমি এইটা থেকে ঘুরতেছে মানে এই সিম্বলটার মানে হলো যে তুমি তো আবার এইটাতে রিপিট আসবা। তা আমি অ্যারো দিয়েছি এখানে। সে যদি রিপিট এখানে আসতে চায়, সে কি এইটাকে অতিক্রম করে আসতে পারবে? এটার মানে হচ্ছে এখান থেকে শুরু, তার মানে এটা আবার এখানে ব্যাক আসবে, ব্যাক আসবে। তো ব্যাক আসতে হলে এটাকে অতিক্রম করেই আসবে। এজন্য আর আলাদা মেনশন করার দরকার হয়নি। বুঝতে পেরেছো? জি স্যার। কারণ এইখান থেকে শুরু আর এইটা দেওয়ার মানে এটা একটা লুপ, এটা একটা লুপ। তাহলে এখানে যদি আবার ব্যাক আসতে চায়, তার মানে এখান থেকে তাকে মাঝখানে এই পথটা অতিক্রম করে আসতেই হবে। মানে ব্যাপারটা চিন্তা করো। আমি বলতেছি যে আমার বাড়ি নওগাঁ। ঢাকা থেকে তাহলে রাজশাহী দিয়ে নওগাঁ যাবো। তো ঢাকা থেকে যদি রাজশাহী দিয়ে নওগাঁ যাই, তো রাজশাহী যাওয়ার আগে কি সিরাজগঞ্জ পাস করতে হবে না আমার? যমুনা সেতু তো পার হতে হবে। ব্যাপারটা ঐরকম।
আচ্ছা, তাহলে এইটা আমাদের শেষ। এখন আমরা যদি n এর জন্য একটা করি এবং এটা কিন্তু সামেশনের প্রোগ্রাম, মনে আছে তো সবার? মনে থাকার কথা। এখানে s equal to s plus i মেইন লজিক ছিল। এটা খুবই ইম্পোর্টেন্ট। পরীক্ষায় এই টাইপ দিয়েই তো আমরা ১৫-২০ টা প্রোগ্রাম করেছিলাম। তার মানে এইটার বিভিন্ন লুপ দিয়ে তোমাদের জানতেই হবে। তো এইটারই প্যাচটা লাগে স্টুডেন্টদের, হ্যাঁ? কারণ পরীক্ষায় উদ্দীপকে দেওয়া থাকে, তখন আসলে তাদের যে সমস্যাটা হয় যে এই উপরে দেওয়া থাকে উদ্দীপকটা ডু হোয়াইল দিয়ে একটা প্রোগ্রাম করা থাকে। তোমরা যেহেতু সেকেন্ড ইয়ার অবশ্যই তোমাদের কাছে টেস্ট পেপার বা বোর্ড কোশ্চেনের বইয়ের শেষের দিকে দেওয়াই আছে। টেস্ট পেপার না থাকলেও তোমরা দেখেছো। মেক্সিমাম প্রোগ্রামগুলো কেমনে আসে? ফর লুপ দিয়ে করা, বলে হোয়াইল দিয়ে করো অথবা ডু হোয়াইল দিয়ে করো। অথবা ডু হোয়াইল দিয়ে একটা প্রোগ্রাম করা, নিচে এসে বলছে উদ্দীপকের প্রোগ্রামের অ্যালগরিদম বা ফ্লোচার্ট অঙ্কন করো। এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। আমি সামনের দিন একটা এক্সাম নিব, তাহলেই বুঝতে পারবা। শুধু এই যে আজকের যে স্লাইড এইটার উপরেই নিব। যদি একদিন সময় নিতে চাও তাহলে একদিন ব্রেক দিব মাঝখানে, অন্য টপিকস পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমরা স্টার্ট করি, দেখি বুঝতে পারি কিনা। প্রথমে স্টেপ 1 ওইটা যদি বুঝো না, ওইটার থেকে এইটা কিন্তু আরো সহজ। এটা তোমরা জানো। কারণ ওইটাতে কিন্তু ঝামেলা বেশি ছিল। কারণ কি? এর মান আলাদা, আলাদা প্রিন্ট করতেছিল। আর এখন এর মান কি আলাদা, আলাদা প্রিন্ট করবে না একবারই প্রিন্ট করবে বলো তো? একবার রিটার্ন করবো। একবারে প্রিন্ট করবে। তার মানে এর ভিতরে যে মান জমা আছে সেটা একবার প্রিন্ট করবে। তাহলে ঝামেলা কোনটাতে বেশি ছিল? ওই প্রোগ্রামটা ছোট কিন্তু ঝামেলাটা কিন্তু ওইটাতে বেশি। কারণ প্রত্যেকবার এর মান আলাদা, আলাদা প্রিন্ট করতেছিল। কিন্তু এখানে কিন্তু অত ঝামেলা নেই। তাহলে এখানে ইনপুট n নিলাম। এরপরে হচ্ছে লজিকটা কি, কি ছিল? ইনিশিয়ালাইজেশন কি, কি ছিল? ওইখানে তো শুধু i ছিল। এখানে কিন্তু ২ টা ব্যাপার আছে। একটা হলো s আর আরেকটা হলো i equal to 1। তাহলে এটা আমরা দিলাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন এ। এরপরে আমরা যে কাজটা করব কন্ডিশন। কন্ডিশনটা i লেস দ্যান ইকুয়াল n। অনেকে এখানে একটা ভুল ধারণা একটু ভেঙে দেই। এই হোয়াইল মানে যেহেতু আমি ইংরেজিতে লিখি অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো, এই হোয়াইল মানে কিন্তু লুপের হোয়াইল না। এই হোয়াইল মানে তোমরা ইংরেজিতে যেমন লেখো না যে হোয়াইল মানে যখন, ওইটা হিসেবে ইউজ করেছি। তাহলে এখানে দেখো হোয়াইল i লেস দ্যান ইকুয়াল n রিপিট স্টেপ 5। তাহলে স্টেপ 5 এ কি আছে? তাহলে এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে, স্টেপ 5 এ কি হবে? এখানে একবারে বলে দিয়েছে যে প্রথমত এখানে আসবে, আসার পরে এটা বাড়াবে বারবার। এইখানে আমি একবারে লিখতে পারছি কেন? কারণ এখানে s এর মান একবার প্রিন্ট হবে। কিন্তু আগের ক্ষেত্রে ঐরকম ছিল না। মানে অনেকে এই কোয়েশ্চেনটা করে, স্যার তাহলে আগেরটাতেও তো একবারে লিখে ফেললে হতো। কিন্তু আগের প্রেক্ষাপট আর এখানকার প্রেক্ষাপট তো ভিন্ন। কারণ এখানে হচ্ছে লাস্টে ফাইনালি s এর ভিতর যা থাকবে সেটা প্রিন্ট করলেই হবে। আর এই ব্যাপারটা বারবার রিপিটেশন থাকবে। এইজন্য বলেছে এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ পর্যন্ত s এর মানও এখানে বাড়বে, i এর মানও বাড়বে। আচ্ছা। তাহলে মনে হয় বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই, তাহলে স্টেপ 6 এ কি হবে? প্রিন্ট s হবে। তার মানে যতক্ষণ পর্যন্ত সত্য এটা চলতে থাকবে। যখনই নো হয়ে যাবে তখন কি হবে? s এর মান প্রিন্ট হবে। এইজন্য স্টেপ 6 এ বলেছে যে এই প্রিন্ট s। আচ্ছা। মানে এটা রিপিট করার কথা কতক্ষণ বলেছে? যতক্ষণ কন্ডিশন 2 থাকবে ততক্ষণ পর্যন্ত স্টেপ 5 রিপিট হবে। যখন নো হয়ে যাবে তখন এসে প্রিন্ট করবে কি? s এর মান প্রিন্ট করবে। কেউ যদি বলতে চাও যে যতক্ষণ i less than equal এই কন্ডিশনটা ট্রু, দ্যাট মিনস ইয়েস রিপিট স্টেপ 5 আদারওয়াইজ গো টু স্টেপ 6, এভাবেও বলতে পারো, কোনো সমস্যা নেই। অ্যালগরিদমটা তো নিজের মতো ডিজাইন করবা। ওইটা তো আর প্রোগ্রাম না। ডিরেক্টলি ওটা কি প্রোগ্রাম? ওটা হচ্ছে একটা লজিক। আচ্ছা, তাহলে এবার এইটার ফ্লোচার্টে আমরা যাই। ফ্লোচার্টে প্রথমে তাহলে ফ্লোচার্ট দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবা যে ওখানে কি ঘটনাটা ঘটছে। এখানে হচ্ছে ইনপুট ইন। এরপরে কি আছে? মূল লজিক। মূল লজিকটা হলো একটা i equal to 1 আর s equal to 0। তাহলে এটা আবার যাবে হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে। এরপরে কি হবে বলো তো? কোন সিম্বলটা আসবে? কন্ডিশন। কন্ডিশনের জন্য কোনটা? ডায়মন্ড। ডায়মন্ড সিম্বল, রাইট। তাহলে এটা যদি ইয়েস হয় তাহলে কোন দুইটা স্টেপ রিপিট হতে থাকবে? s equal to s plus i আর i equal to i plus 1। কোনটা আগে হবে? আগে s ঘটবে তারপরে i এর মান বাড়াবে।
তাহলে ইয়েস যদি হয় আমরা বললাম s ইকুয়াল টু s প্লাস i, এরপরে i ইকুয়াল টু i প্লাস 1। অনেক রাইটার যেটা করেছে এটা দুইটা আয়তক্ষেত্রের মধ্যে নিয়েছে। তো সে বুঝাইছে যে আগে s এর মানের এটার কাজ করার পরে এটা, কিন্তু আমরা যখন এখানে লিখেছি তখন দেখো ওই ঘটনাটাই করেছি, কিন্তু আগে s এরটা লিখেছি তারপরে i এরটা লিখেছি। তো এইখানে যদি উপরে i দিয়ে দাও পরে যদি s দাও তাহলে এটা ভুল হবে। এটা একটা জিনিস মাথায় রেখো, কারণ আগে প্রোগ্রামে কি হয়েছিল দেখো, আগে কিন্তু এটার কাজ হয়েছে, তারপর কি হয়েছে এটার মান বাড়ছে, এটার কাজ শেষে, তারপর এখানে, তারপর এইভাবে লুপটা ঘুরতেছিল। আচ্ছা তাহলে এখন বলো তো লুপের সিম্বলটা তাহলে কোথায় ইউজ হবে? এখানে না? এখানে এই যে এরকম চলতে থাকবে, বুঝতে পেরেছো? এই যে এটাই loop। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো যদি এটা নো হয় তখন কি হয়ে যাবে? এই লুপ অফ দা বডির মধ্যে ঢুকবে না। এবং আমরা প্রোগ্রামে দেখেছিলাম যখন নো হয়ে যায় ওই সময় ফাইনালি এস এর ভিতর যেটা আছে সেটাই তো প্রিন্ট আউট করেছিলাম, ঠিক কি না? জি স্যার। আচ্ছা তাহলে আমার এখানে লিখতে হবে নো যখন হবে তখন প্রিন্ট এস, আর এখানে এসে এন্ড। এইটা যদি বুঝো তাহলে বাকিগুলো সেম। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তাহলে আশা করা যায় কোশ্চেন নেই। বাসায় একবার প্র্যাকটিস করো, আমি এটা ফাইল পাঠিয়ে দিব, সমস্যা নেই। তাহলে ফর লুপের ক্ষেত্রে অ্যালগরিদম ফ্লোচার্ট যা হবে হোয়াইল লুপের ক্ষেত্রে ডিফারেন্ট হবে নাকি একই হবে? একই হবে। একই হবে, রাইট। তাহলে এটা আর আমাদের দেখার দরকার নেই। এই যে হোয়াইল লুপের ক্ষেত্রে একদম এক্স্যাক্টলি সেম হবে। অ্যারোটা চলে আসছে, এটা ঠিক করে তোমাদেরকে পাঠিয়ে দিবনি, সমস্যা নেই। তাহলে হোয়াইল লুপ গেল, আমরা বেসিক্যালি ডু হোয়াইলটাকে ফোকাস করতে চাচ্ছি। তাহলে ডু হোয়াইল এর ক্ষেত্রে অ্যালগরিদমটা যেহেতু তোমরা এখন বুঝেই গেছো, এখানে আমি একটু বুঝাই দিই। তাহলে এখানে প্রথমে কি কাজ হবে? প্রথমত ইনিশিয়ালাইজেশন পর্যন্ত দিল, ঠিকঠাক আছে, ঠিক আছে। এরপরেই কিন্তু লজিকটা পেয়ে গেছে। আগে কিন্তু কন্ডিশন পায় নাই। এইজন্য আগে এখানে কি লিখছে? স্টেপ 3 এর পরেই স্টেপ 4 এটা। আগে কি এটা স্টেপ 4 এ ছিল নাকি 5 এ ছিল? 5 এর ছিল। এই ভুলগুলোই কিন্তু হয়, যেটা আমি তোমাদেরকে হাইলাইট করার চেষ্টা করেছি, যে লুপ যদি ডু হোয়াইল দিয়ে হয় ডেফিনিটলি তার অ্যালগরিদমে একটা জায়গায় পার্থক্যটা হয়ে যাবে, সেটা হচ্ছে লজিকটা আগে পাবে, কন্ডিশনটা পরে পাবে। এই কনসেপ্ট গুলোই বইতে ভেজাল বাঁধানো। আমি নিজেও প্রথমত টেস্ট পেপারের উত্তরগুলো দেখে একটু কনফিউজড হয়েছিলাম। তো ফাইনালি আমি আসলে লুপ ধরে ধরে অ্যান্সার গুলো পাই নাই। আমি এটা বারবার কেন বলছি, এটা আমি ভাব নেওয়ার জন্য বলছি না। টেস্ট পেপারটা ফলো করে এখন নতুন করে শিখানোর পরে ভুল উত্তর দিও না, এই জন্য বারবার বলছি, কারণ ওখানে অনেক ভুল আছে। তাহলে এখানে আমরা যদি ফ্লোচার্টটা দেখি, এটা সবাই বুঝতে পেরেছো? এই যে আগে লজিকটা পেয়েছে, তারপরে লাস্টে কন্ডিশন চেক করেছে। তাহলে লাস্টে যখন কন্ডিশন এসে চেক করবে, এটা যখন সত্য হবে তখন আবার তো সে এস এবং আই এর ভিতরে ব্যাক যাবে। এই যে খেয়াল করো, এখানে যখন ট্রু হবে তখন আবার সে এখানে যাবে, এইভাবে লুপ ঘুরবে। তাহলে কি পাচ্ছে? এই যে বলছে আগে এটা পেলো, এরপরে কন্ডিশনে আসলো। তো যখন এটা ট্রু হবে, যখন এটা ট্রু হবে তখন কি হবে? যে স্টেপ 4 টা আবার রিপিট করবে, এখানে আবার রিপিট করবে। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এটার ফ্লোচার্টটা কি হবে? ফ্লোচার্টটা বলো তো, এরপরে কি হবে? কন্ডিশন আসবে নাকি স্টেপ 4 আসবে? স্টেপ 4। স্টেপ 4 আসবে, রাইট। স্টেপ 4 এ তাহলে লজিক আছে, তাহলে কি এবার কোন সিম্বল ইউজ করব আবারও? আয়ত। আয়ত। রাইট, আয়ত ক্ষেত্রে ইউজ করব। এরপরে কোনটা আসবে? এরপরে তো কন্ডিশন, তাহলে ডায়মন্ড। ডায়মন্ড। ডায়মন্ড, রাইট। এটা যদি ইয়েস হয় তাহলে কোন স্টেপটা আবার রিপিট হবে? এই যে Step 4। s ইকুয়াল টু s প্লাস i, তার মানে এইটা। তাহলে লুপটা এইভাবে বুঝালাম, এটা একটা লুপ। অনেকে বলে স্যার এটা কি বাম দিক দিয়ে দিতে হবে? নো, তুমি এদিক থেকেও দিতে পারো, এইদিকে ইয়েস দিয়ে এখান থেকেও দিতে পারো। অনেকে বলে স্যার এই দুই জায়গাতেই কি ইয়েস নো হবে? এইখানে দেওয়া যাবে না, এখানেও দেওয়া যাবে। ডায়মন্ডের যে কোনো একটা কর্ণে তুমি মেনশন করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা যদি নো হয় তখন কি হয়ে যাবে? প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে নাকি এস এর মধ্যে ফাইনালি যে ভ্যালু থাকবে সেটা প্রিন্ট আউট করবে? এস এর ভ্যালুটা প্রিন্ট করবে। রাইট, তাহলে এখানে একটা সামান্তরিক সিম্বল আসবে। এরপরে যদি আর কোনো কাজ নেই যেহেতু, তাহলে এখানে আমরা এন্ড সিম্বল দিয়ে দিই।
আমার মনে হয় আমি ডিফারেন্সটা মনে হয় বুঝাতে পেরেছি। যদি কোনো ঝামেলা না থাকে। প্রোগ্রাম যদি বুঝে থাকো তাহলে এইটাও বুঝবা। ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা ছিল যোগের ধারা। তাহলে যোগের ধারার যতগুলো প্রোগ্রাম করেছিলাম, জোড়, বিজোড় অথবা 10 প্লাস, 20 প্লাস অথবা স্কোয়ার ফরমেটে যেকোনোটা পারা যাবে কিনা যোগের গুলো? পারা যাবে? তো গুণের গুলোও তো সেম, শুধু চেঞ্জ করলেই হয়। তারপরও আমি তোমাদের জন্য আ এই যে মাল্টিপ্লিকেশন সিরিজ যেগুলো ছিল, গুণোত্তর ধারা, সেগুলোরও আমি এখানে কাজটা করে দিয়েছি। আচ্ছা, তার আগে একটু বলি, যখন তোমার লাস্ট ভ্যালুটা মেনশন করা থাকবে, n থাকবে না, তখন কোন লাইনটা বাদ যাবে? ইনপুট n ওই লাইনটা থাকবে? না স্যার। এইখানে লাস্ট সিরিজ যখন আমরা দেখতেছি যে 100 দেওয়া আছে, তখন আর আমাদের ইনপুট n ওই ফাংশনটা এখানে নাই। দেখো এখানে printf আর scanf ওই দুটা ফাংশনটা এইখানে মিসিং আছে। তার মানে এটা তো আর আমাদের লাগবে না, কারণ এখানে লাস্ট ভ্যালুটা মেনশন করা আছে। তো যদি এটা হয় তাহলে ওইখানে ওই ইনপুট নেওয়ার যে সামান্তরিক ওটা বাদ চলে যাবে। এটাও আমি তোমাদের জন্য করে দিয়েছি। ওখান থেকে শুধু ওইটা বাদ দিয়ে দিয়েছি ইনপুট n এর কাজটা। সেটা অ্যালগরিদম, ফ্লোচার্ট, কোড সবার ক্ষেত্রেই। তারপরে তোমরা একটু চেক করো। আমি একটু তাড়াহুড়া করে করেছি তো। একটু দেখে নিও। তোমরা তো আশা করি বুঝতে পারবা। ওইটা বুঝলে এটা বুঝতে পারবা। তাহলে এটা ফর লুপ দিয়ে সেম ভাবে আমি হোয়াইল লুপ দিয়েও এটা করে দিয়েছি। দেখো হোয়াইল লুপ দিয়ে করলে কেমন হবে? আশা করি ঠিকঠাক আছে। ইনপুট n বাদ, এখানে বাদ, এখানে বাদ। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যদি ডু হোয়াইল দিয়ে করো তাহলে এই যে এরকম হবে। তাহলে পরীক্ষায় যদি ওই লাস্ট ভ্যালু মেনশন করে আসে তাহলে কি আর ভুল হবে? এটাও কিন্তু করে দিয়েছি। যদিও আমার উচিত ছিল যে ওটা তোমরা পারবা। কিন্তু তারপরও আমি রিস্ক নেই নাই। কারণ এই প্রোগ্রামগুলো খুবই ইম্পোর্টেন্ট, যেটা মাঝে মাঝেই বোর্ড পরীক্ষায়ও আসে। তাহলে আশা করা যায় এটা পারবা। তো গুণোত্তর ধারাও আমার হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল। এটাও করে দিয়েছি। চলো আমরা দেখি। গুণোত্তর ধারা আর ফ্যাক্টোরিয়াল দুটা জিনিস কি ভিন্ন ছিল বোঝানোর পরে? নাকি একই প্রোগ্রাম দিয়েই করা যেত? গুণোত্তর ধারা আর ফ্যাক্টোরিয়াল একই ছিল কিনা? কারণ ফ্যাক্টোরিয়ালও ১ থেকে শুরু করে n পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর গুণফল করে, আর গুণোত্তর ধারার প্রোগ্রামগুলো আমরা এরকম দেখেছিলাম। শুধু চেঞ্জ করেছিলাম কোথায়? ভেরিয়েবলের নামটা চেঞ্জ করেছিলাম। ফ্যাক্টোরিয়াল এর জন্য আমরা মেনশন করার জন্য f দিয়েছিলাম। যদিও পরীক্ষায় f না দিয়ে কেউ যদি s দিয়েও করে আসে তাও কিন্তু ভুল হবে না। কিন্তু আমরা ফ্যাক্টোরিয়ালটাকে মেনশন করার জন্য f ধরেছিলাম। তো দেখো মনে পড়ে কিনা এই যে এই প্রোগ্রামটা মনে পড়ে? ফ্যাক্টোরিয়াল, এখানে এন্টার দ্য নাম্বার আমি বলেছিলাম যে তোমরা লিখবা হচ্ছে এন্টার দ্য, আমি কপি করেছি তো এইজন্য এটাই লিখেছি। এন্টার দ্য পজিটিভ ইন্টিজার, এইখানে লিখবা হচ্ছে এন্টার দ্য পজিটিভ ইন্টিজার, এই যে এই লাইনটাতে। বাকি সব তো ঠিকঠাক আছে। তাহলে গুণোত্তর ধারা এটা হলেও আমার একটু আগে যে অ্যালগরিদম ফ্লোচার্ট দেখলাম সেইটা কি ডিফারেন্ট হবে না একই নিয়মেই হবে? একই নিয়মেই হবে না? একই বুঝতেছো? নিয়মে, শুধু মান আলাদা। হ্যাঁ, এই যে এখানে একই রকম হবে, শুধুমাত্র এইখানে লজিকটা কোথায় চেঞ্জ হচ্ছে আমি দেখাই দিচ্ছি। সব দেখো সেম, শুধু চেঞ্জ হয়েছে। আগে আমরা এই জায়গাটাতে s ইকুয়াল টু s প্লাস i লিখেছিলাম ফ্যাক্টোরিয়ালের জন্য, এখানে আমরা f দিয়েছি। i ইকুয়াল টু i প্লাস 1, এটাও ঠিক আছে। আর এখানে লিখেছিলাম প্রিন্ট s, এখানে লিখেছি প্রিন্ট f। আর কোনো ডিফারেন্স নেই। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে s এর ভ্যালু 0, কিন্তু f এর মান কি ডিক্লেয়ার করতে হবে? গুণোত্তর ধারার ক্ষেত্রে 1 ডিক্লেয়ার করতে হবে, মান ডিক্লেয়ার করতে হবে। হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট একটু এক নজর দেখাই, তাহলে এটা যদি হোয়াইল লুপ দিয়ে করি তাহলে এরকম হবে, এরকম হবে। আর ডু হোয়াইল দিয়ে, এটা ছিল হচ্ছে হোয়াইল এর, হ্যাঁ? ডু হোয়াইল এর ক্ষেত্রে কি হয়? এই কন্ডিশনটা লাস্টে চলে যায়, যেটা আমি এতক্ষণ ধরে বুঝালাম। এই যে এটা এখন লাস্টে। আমার মনে হয় আর সমস্যা হওয়ার কথা না। তারপরেও তোমাদের জন্য আরেকটা কাজ করে দিয়েছি, সেটা হচ্ছে স্যার ফ্যাক্টোরিয়াল তো f দিয়ে, গুণোত্তর ধারা তো s দিয়ে করেছিলাম। ওইটাও মুখে তুলে খাওয়ানোর জন্য এটাও করে দিয়েছি। এরপরে তো আর বলতে পারবো না যে তোমাদের জন্য পরিশ্রম করি নাই। তাও ভুল করা যাবে না। এই যে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা n পর্যন্ত হলে কিভাবে হবে? এই যে এখানে দেওয়া আছে সব সেম, শুধু f এর জায়গায় s।
সেম ভাবে হোয়াইল লুপ দিয়ে করে দিয়েছি, ডু হোয়াইল লুপ দিয়ে করে দিয়েছি। পরে আর ধৈর্য হয় নাই, এই জন্য গুণোত্তর ধারাতেও যদি n এর মান মেনশন করা থাকে 100 অথবা কোনো কিছু, সেটা আর আমি করি নাই। সেই ক্ষেত্রে কষ্ট করে একটু তোমরা কি করবা, এই যে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, আর এখান থেকে এই 2 লাইন বাদ, আর এখান থেকে n বাদ। ঠিক আছে তো? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আর এইখানে মেনশন ভ্যালুটা উল্লেখ এখানে করে দিবা। মেনশন হবে। হ্যাঁ, যদি 100 হয় 100টা মেনশন হবে, এইখানে মেনশন হবে, বাকি সব ঠিকঠাক থাকবে। আজকে কি নতুন টপিকস পড়াবো? একটা পড়াতে যাচ্ছিলাম, যদি তোমরা চাও তাহলে 10-15 মিনিট পড়াবো। আর যদি মনে করো যে না এইটাই আজকে প্র্যাকটিস করবা, তাহলে এই পর্যন্ত রেখে দিব। স্যার আজকে এটাই প্র্যাকটিস করি, নেক্সট ক্লাসে এটাই পড়ান প্র্যাকটিস বেশি হয়ে করবা। যাবে। নেক্সট টপিকসটা ধরলে আবার ওইটা আলাদা একটা টপিকস, প্রোগ্রামের ভুলগুলো কি কি ওইটা আর এখানে না দেই, তাহলে তোমরা একটা কাজ করবা, টেস্ট পেপারে বা বোর্ডে পড়া কোশ্চেন গুলো দেখবা, যে আমার মনে হয় না লুপের কোনো কোশ্চেনে আর কোনো সমস্যা থাকার কথা। দেখবা যে সব হয়ে যাবে, নিজেরা প্র্যাকটিস করবা। তোমরা প্র্যাকটিস করবা কোনগুলো? এই তোমরা স্কয়ার ফরম্যাটে যেগুলো আছে, একটা করলা ধরো ফর দিয়ে, একটা করলা ডু হোয়াইল দিয়ে। ফর আর হোয়াইল যেহেতু একই, যেকোনো একটা লুপ দিয়ে করবা, আর একটা করবা ডু হোয়াইল দিয়ে, বাসায় প্র্যাকটিস করবা। একটা করবা স্কয়ার ফরম্যাটের, সেটা একটা যোগের ধারা, আর একটা করবা হচ্ছে গুণের ধারা। যেহেতু স্কয়ার গুলো আমি করি নাই একই রকম, তাহলে লজিকটা কি চেঞ্জ হয়, যে পাও ফাংশন আমরা ইউজ করি অথবা i ইনটু i লিখি, ওই ধরনের প্রোগ্রামটা প্র্যাকটিস করবা। একটা হচ্ছে গুণোত্তর ধারার জন্য, আর একটা হচ্ছে যোগের ধারার জন্য, ধারার সমষ্টি। ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো দুইটা। একটা হচ্ছে এরকম স্কয়ার ফরম্যাটের যে কোনো একটা প্রোগ্রাম করবা, যে কোনো একটা প্রোগ্রাম করবা, সেটা জোড় ধারা হোক, বিজোড় ধারা হোক, অথবা সিকোয়েন্সিয়ালি হোক, এইভাবে লাস্টে n পর্যন্ত এইটার করবা হচ্ছে একবার ফর লুপ দিয়ে, একবার ডু হোয়াইল লুপ দিয়ে। প্রশ্নটা আগে ভালোভাবে বুঝো কি বললাম। এটা করবা একটা ফর লুপ দিয়ে, ডু হোয়াইল দিয়ে। এটা এই ধারাটা এমনই করতে হবে, ব্যাপারটা এমন না তুমি 2, 4, 6 নিয়েও কাজ করতে পারো। তাহলে হোমওয়ার্ক একটা বলতে এইখানে কিন্তু দুইটা প্রোগ্রাম চলে আসলো। আর আরেকটা করবা হচ্ছে গুণোত্তর ধারার। গুণোত্তর ধারা বলতে গুণোত্তর ধারার স্কয়ার ফরম্যাট, ধরো 1। বুঝতে পেরেছো? তাহলে টোটাল প্রোগ্রাম কয়টা দিলাম? টোটাল প্রোগ্রাম হচ্ছে 4টা। 4টা। ফর অথবা হোয়াইল যে কোনো একটা লুপ দিয়ে করবা, আর ডু হোয়াইল দিয়ে একটা করবা। অবশ্যই অ্যালগরিদম ফ্লোচার্ট কোড চেষ্টা করবা এইভাবে এক পেজে লেখা আমাকে ছবি তুলে দেওয়ার জন্য, তাহলে আমার একটু খাতা চেক করতে সুবিধা হবে। তোমরা প্রয়োজনে খাতাটা একটা কাজ করতে পারো, খাতাটা ওই হরিজন্টালি নিতে পারো। আমরা তো সচরাচর ভার্টিক্যালি উল্লম্বভাবে লিখি, এটা যদি হরিজন্টালি ঘুরায় নাও, তাহলে একসাথেই 3টা ধরবে। তাহলে তোমাদের পিকচার যদি মোটামুটি 1, 2, 3